প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুক লাইভে। আচ্ছা বলুন তো, এই যে জুলাই যুদ্ধ, এই জুলাই যুদ্ধটা কোথায় হয়েছিল, কার সঙ্গে হয়েছিল, কবে হয়েছিল? এই যে জুলাই যুদ্ধা বলা হচ্ছে, তো কবে যুদ্ধটা হলো? আসুন এ নিয়ে কথা বলি। প্রিয় দর্শক, আপনারা জানেন গত বছরের জুলাই ছিল আমাদের দেশে ছাত্রগণ আন্দোলনের সরকার পতনের 1 বছর, এবার 2 বছর। গতবার কিন্তু জুলাই নিয়ে এত কথা শোনা যায়নি যত কথা এবার শোনা যাচ্ছে। গতবার কে ক্ষমতায় ছিল? বাটপার ইউনুস, তাই তো? অন্তর্বর্তীকালীন সরকার যে দান্দা করে এসেছিল। এবার সরকারে কে? এবার সরকারে দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। আর এই কথিত জুলাই যুদ্ধা যুদ্ধা বলে যারা চিৎকার করছে, ওরা বিরোধী শিবিরে। তাও অনেক নয় ছয় করে তাদেরকে বিরোধী দলের আসনে বসতে হয়েছে, অনেকটাই তারেক রহমানকেও কম্প্রোমাইজ করতে হয়েছে। আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন, শফিকুর রহমান ডাক্তার, তিনিও পাশ করেছেন কিনা গত নির্বাচনে ঢাকার একটি আসন থেকে যথেষ্ট সন্দেহ। নাহিদ তো পাশ করেই নেই, তারেক রহমানের দয়ায় নাহিদকে পাশ করা হয়েছে। এছাড়াও আরো দু একজন ঘটনা ঘটেছে, যেমন মামুনুল হকের ব্যাপারটা হয়েছে। অনেকেই বলে মামুনুল হক পাশ করেছে, কিন্তু মামুনুল হককে জোর করে এই ববি হাজ্জাজের তার ছেলের সাথে একটি কম্প্রোমাইজ করতে হয়েছে। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কে করলো? হাসিনা ছিল না, আওয়ামী লীগ ছিল না, সেনাবাহিনী দূরেই থেকেছে, আমলারাও অনেকাংশেই আগের মতো অত সম্পৃক্ত ছিল না কোনো দলের পক্ষে। তাহলে নির্বাচনের ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হলো? ইঞ্জিনিয়ারিংটা এইভাবে হলো, তারেক রহমান দেশে আসার পরে কিন্তু রুটি উল্টে যায়। যে তারেক রহমান মাত্র 2 সপ্তাহ আগে বলছিল যে তার জন্য দেশে আসার যে রাস্তাটি সেটি অবারিত নয়, তার হাতে নেই, যে কারণে তিনি জাতির কাছে এক ধরনের দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু রাতারাতি তিনি এসে গেলেন। বিশাল সম্বর্ধনা। কিভাবে সম্ভব হলো? ভারতের কারসাজিতে। ওই যে আমরা বলি না ঢাকা না দিল্লি, ওই দিল্লির কারসাজিতে আমেরিকার সম্মতি তেমন না থাকলেও ভারতের সিদ্ধান্তকে সাময়িক আমেরিকাকে মেনে নিয়েই তারেক রহমানকে দেশে আসার পথটি প্রশস্ত করা হয়। গ্যারান্টি দেওয়া হয় আমেরিকা যা চাবে। ডিপ স্টেট বাইডেন আমল থেকে যে ষড়যন্ত্র শুরু করেছিল, সেই ধারাবাহিকতায় আমেরিকা যা চাবে তাই পাবে। তবু তারেক রহমানকে দেশে আনতে হবে, এইটুকু ভারত অন্তত আমেরিকাকে বুঝাতে সক্ষম হয়েছে বলেই আমেরিকা তার নিজের স্বার্থকেও পরিপূর্ণ করার জন্য সেই চট্টগ্রামের করিডোর বলেন, সেন্ট মার্টিন বলেন, চট্টগ্রাম বন্দর বলেন, বাণিজ্য চুক্তি বলেন, সব কিছুর খেলা এই তারেক রহমানের আগমনের সুতোর সাথেই বাঁধা, যে কারণে সম্ভব হয়েছে। ভারত চেয়েছিল অন্তত জামাত জঙ্গি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে
দূরে রেখে অন্তত তারেক রহমানকে দিয়ে দেশটির একটি স্থিতিশীল পরিস্থিতির তৈরি করা, এবং তাই হয়েছে। মাত্র 10 দিনের ব্যবধানে কি গৌরবের বেশে তিনি এলেন। আই হ্যাভ এ প্ল্যান নিয়ে তারেক রহমান আসলেন, মার্টিন লুথার কিং এর মতন সেই বক্তব্য দিলেন, আসলেন, জয় করলেন। একেবারে বোম্বের ছবির মতো কাহিনী। তারপর ইলেকশনটা হলো, ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হলো। ইঞ্জিনিয়ারিং না হলে ক্ষমতা কিন্তু জামাতের কাছে প্রায় চলে গিয়েছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে দখল করার পর জামাতের জিব্বাটা আরো অনেক লম্বা হয়েছিল। জামাত ধরেই নিয়েছিল যে তারা ক্ষমতায় আসছে, কারণ কারসাজিতে তারা তো পিছিয়ে ছিল না। একটি রাজনৈতিক দলের কি উদ্দেশ্য? রাজনৈতিক দলের উদ্দেশ্য তার সমাজে, জীবনে, রাষ্ট্রে নিজেদের প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করা, ক্ষমতায় যাওয়া। এটাই কিন্তু রাজনৈতিক দলের উদ্দেশ্য, আদর্শ। রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো, রাজনৈতিক দলের যে নির্বাচনী ইস্তেহার, যেটা প্রথা মতো নির্বাচনের আগে দেয়া হয়, তার মাঝেই কিন্তু দলের উদ্দেশ্য, আদর্শ এবং কি কর্মকাণ্ড করবে সবকিছু কিন্তু এখানে লিপিবদ্ধ করা থাকে। তাই সকলেই নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার কি হবে সেটা খুব লক্ষণীয়, এবং এর চুলচেরা বিশ্লেষণও হয়। সেই বিশেষজ্ঞ যারা পরে রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে, তারা, বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকার সাংবাদিকরা, সম্পাদকরা, এই বিষয়গুলি নিয়ে তারা লক্ষ্য। সাধারণ মানুষ এত কেয়ার করে না। কে নির্বাচনী ইস্তেহারে কি লিখলো তাতে সাধারণ মানুষের কিছু আসে যায় না। সাধারণ মানুষের মাথায় সেটাই থাকে। স্থানীয়ভাবে যারা প্রভাব বিস্তার করে, নৌকা হোক, ধানের শীষ হোক, দাড়িপাল্লা হোক, মুরগি হোক, হাঁস হোক, কবুতর হোক, যে যে পার্টির নেতা, তারাই জনগণকে প্রভাবিত করে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের পরবর্তী পলিসি, সরকারে আসলে তারা কি করবে, এই বিষয়গুলি চুলচেরা বিশ্লেষণটা করে বাইরের লোকেরা, শিক্ষিত লোকেরা। প্রিয় দর্শক, কদিন আগে আমাদের ওই যে হুজুর জামাতের ডাক্তার শফিকুর রহমান খুব সুন্দর করে কথা বলে, তুলনা হয় না। এত সুন্দর করে কথা বলে মনে হয় যেন একদম বাচ্চা শিশুটাকে বাবা মাথা বুলিয়ে বুলিয়ে কথা বলছে। খুব সুন্দর করে কথা বলেন, নো ডাউট। একটি রাজনৈতিক দলের, বিশেষ করে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতার যে ধরনের আচরণ, শুনেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, মোল্লা কাঠমোল্লা, তাদের এই বলাৎকার, এই সমস্ত নিয়ে বহু কথাবার্তা হয়, কিন্তু তারপরও রাজনৈতিক উদ্দেশ্যের জন্য চারিত্রিক বৈশিষ্ট্য ভিতরে ভিতরে যাই থাকুক, অন্তত তারা সুন্দর করে কথা বলে আপনাকে বুঝাতে পারে। যেমন এই যে ডক্টর শফিকুর রহমান, ও সুন্দর করে বুঝাতে পারেন। আপনার হোক পার্লামেন্টে, হোক গ্রাম্য সাল্লাসিতে, হোক কোনো দরবারে, হোক সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে, ও হোক গুলিস্তানের চৌরাস্তায়, হোক বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায়, খুব সুন্দর করে ইনিয়ে বিনিয়ে তিনি কথা বলেন। এবং তিনি কিন্তু অভিযোগ করছেন কি, নির্বাচনে তাদেরকে পরাজিত করা হয়েছে, তারা ক্ষমতায় প্রায় এসেই গিয়েছিল, তাদেরকে ষড়যন্ত্র করে, ইঞ্জিনিয়ারিং করে মানে তাদেরকে পরাজিত করা হয়েছে। অবশ্য তিনি এটা বলেন নাই যে নাহিদ পাশ করে নাই, উনি নিজে পাশ করেছিলেন কিনা সেটাও যেখানে সন্দেহ। মামিনুল হক পাশ করেছে বেচারা, তাকে বিএনপির আরেকজনের সঙ্গে চেঞ্জ করে করতে হলো ববি হাজ্জাজের ছেলের সঙ্গে। তো এই সমস্ত, এইগুলো তো 2-3টি উদাহরণের কথা বলছি, এরকম বহু জায়গাতেই ঘটছে। জামাত হয়তো আরো ভালো করতো, ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা হয়তো আরো ভালো করতো। বিএনপি বেঁচে গেছে কেন?
বিএনপি কে যে সংখ্যালঘু ভোট আর আওয়ামী লীগের ভোট দু হাতে ঢেলে বিএনপি কে দিয়েছে, যে কারণে নির্বাচনী চ্যালেঞ্জ বিএনপির জন্য অনেক ইজি হয়েছে। পণ্ডিতরা যাই কিছু বলুক, বাংলাদেশে দেখবেন সারাক্ষণ মিথ্যাচার হচ্ছে, ইউটিউব চ্যানেল হোক আর জাতীয় টেলিভিশন হোক, মারামারিও হয় তাদের মাঝে। তাদের প্ল্যান কি, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে? শেখ হাসিনা সরকারের পতনের পর দেশকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে সে নিয়ে কিন্তু তাদের কোনো প্ল্যান নাই। তাদের প্ল্যান 71-এ কতজন মারা গেছে, তাদের প্ল্যান রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় মানেননি, হতে দেননি বা হতে চাননি। তাদের সমস্যা হলো বাউল আউল, তাদের সমস্যা হলো মাজার ভাঙতে হবে, তাদের সমস্যা হলো সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে হবে, সংখ্যালঘুদের রাম মন্দির হচ্ছে না কি মন্দির হচ্ছে সেটা নিয়ে প্রবলেম, কে মসজিদ বানাবে কে মন্দির বানাবে নিতান্তই তাদের নিজস্ব ব্যাপার। ওই যে পশ্চিমবঙ্গে বাবরি এই যে মানে পশ্চিমবঙ্গে প্রভাবশালী প্রভাবশালী মুসলিম নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদের দুটি বিধায়ক পদের নির্বাচন থেকে পাশ করেছেন। তিনি 100 কোটি টাকা বাজেট নিয়ে বাবরি মসজিদ করতেছেন, কাজ শুরু হয়েছে। ভাই, এখানে কি হিন্দুরা বলছে বাবরি মসজিদ করা যাবে না? তারা তাদের অ্যাঙ্গেল থেকে বলছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। নামটা নিয়ে হয়তো তাদের অনেকের আপত্তি থাকতে পারে, সেটা কারণে এই বাবরি নাম নিয়ে ভারতের তো জলগুলা কম হয়নি, মানুষের প্রাণ হানি কম হয়নি, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের এই প্রাণহানি হয়ে ঘটেছে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে। এমনকি 90-এ বাবরি মসজিদ ধ্বংসের পরে এই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর আমাদের দেশের এই যে মোল্লাগুলি, এই যে ধর্মান্ধ জঙ্গিগুলি হিন্দুদের উপর কম অত্যাচার করেনি, অনেক অত্যাচার হয়েছে। তো সেটা বলছিলাম যে হুমায়ুন কবির 100 কোটি টাকা দিয়ে যদি মুর্শিদাবাদে মসজিদ করতে পারে, এবং আমার ব্যক্তিগত বক্তব্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে হোক ভারতে হোক, মসজিদ মন্দির যার খুশি তা করুক গিয়ে, মসজিদ পশ্চিমবঙ্গে আরো 50টা হোক না বড় বড় মসজিদ, তাতে প্রবলেম কি? বাংলাদেশ তো এমনি মসজিদের দেশ, ঢাকা শহর মসজিদের শহর, ঢাকা শহর আরো 10টা বড় মসজিদ হইলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। আমাদের ময়মনসিংহে আরো 10টা মসজিদ হইলে প্রবলেমটা কি? পঞ্চগড়ে মসজিদ হইলে সমস্যা কি? এখন গাইবান্ধা হিন্দুদের মন্দির, এই মন্দির এমন না যে এই মন্দিরটা মানে নতুন করা হচ্ছে, এই মন্দির পুরনো মন্দির, মন্দিরের এক্সটেনশন হচ্ছে, পুনর্বিন্যাস হচ্ছে, নতুন নতুন প্ল্যান আসছে, নতুন নতুন আইডিয়া সংযোজন। হিন্দুদের 33 কোটি দেবতা, হিন্দুরা সব দেবতারই আরাধনা করে। ভাই, আমার কাছে অবাক লাগলো, আজকে আমি একটা ক্লিপ দেখলাম, এই যে গোলাম মৌলা রনি, যিনি তো একেবারে হুজুর টাইপের, হুজুর দিয়ে শুরু করেন, ওনার শুরুটা কিন্তু খুব ভালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বরকতু দিয়া তিনি শুরু করেন, করে স্কুলের হেডমাস্টারের মতো তিনি কথা বলেন। তিনি কিন্তু কথায় যে আমাদের মতো এত কুইক তাড়াতাড়ি বলেন না, তিনি কিন্তু কথা বলেন আস্তে আস্তে, মনে হয় কিছুই বুঝেন। উনি আরেক শফিকুর রহমান ডাক্তার, একেবারে মানে উনার কাছে সকলকে বোধহয় অশিক্ষিত অর্ধশিক্ষিত মানে বেহুদা মনে হয় বোধহয়, তিনি খুব ভালো করে বোঝায়, অথচ এত রং ইনফরমেশন তার বক্তব্যের মধ্যে থাকে। আমি খুব ঘনিষ্ঠভাবে এই ভদ্রলোককে চিনি, শিক্ষা দীক্ষা কম নেই, যদিও আওয়ামী লীগের পাছায় লাথি দিয়ে বের করেছিল স্বভাবটার কারণে। আচ্ছা, তিনি আজকে কি বলছে জানেন? ক্লিপটা শুনলাম, গোলাম মৌলা রনির কথা বলছি, কিন্তু জামাতিও না জঙ্গিও না, এগুলির বোঝা মুশকিল, কঠিন যে সমস্ত, আর ভেরি আনস্টেবল, আর নেরেটিভ তৈরি করার জন্য একেবারে উস্তাদ, একেবারে উস্তাদ তারা। ওদের কাজেই হলো শুনেন, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, সম্পদের অভাব নেই,
ঐশ্বর্য প্রাচুর্যের মাঝে বসবাস, কোনো কিছুরই অভাব নাই। তো বক বক করতে হলে আর কোনো কাজ নাই তো ওদের, বক বক করা। সুন্দর করে মিথ্যাচার গুলি করতে থাকে, রং ইনফরমেশন দিতে থাকে। আমি অবাক হইলাম, ওই দিন সে বলতেছিল যে হিন্দুরা গাইবান্ধা। আচ্ছা বলেন, গাইবান্ধার মন্দির নিয়ে কথা বলতে গিয়ে সে বলতেছিল যে বাংলাদেশে হিন্দুরা রামের পূজা করবে কেন? রামের পূজা বাংলাদেশে হয় না। বাংলাদেশে কালী, দুর্গা, সবকিছুর পূজা হয়, রামের পূজা তো নাকি কোনো কখনোই দেখে নাই। উনার বাড়িটা তো ওই দিক দিয়ে দক্ষিণের দিকে, বরিশালের দিকে। ভাই, উনি তো হিন্দু প্রধান এলাকা, উনি শুনেন নাই? ছোটবেলা থেকে গ্রামে উনার বন্ধু বান্ধব ছিল না? শুনে নাই কৃষ্ণ নাম? কীর্তন শুনে নাই গ্রামে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেটা ইস্কনে এখন পিক করছে ওই বিদেশ বাড়িতে। সারা পৃথিবীতে ইস্কন রয়েছে। আমি ইস্কনের কথা বলছি না, আমি বলছি এই যে গুলাম মৌলা রনি, সে শুনেনি কীর্তন? রাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, তাদের নিয়ে নাম কীর্তন অত্যন্ত পপুলার সারা পৃথিবীতে, বাংলাদেশে তো বটেই। উনি বলল বাংলাদেশে নাকি রামের পূজা। বাংলাদেশে রাম কি শুধু পূজা হবে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে? রামের পূজা অন্য জায়গায় হইতে পারে না? হইতে পারে। হিন্দুদের তো অনেক দেব দেবী, সব জায়গায় সব। বিশেষ করে এখানে একটি কথা বলি, যে বিশেষ করে যেমন বাংলায় দুর্গা পূজা একেবারেই জাতীয় উৎসব। আবার আপনি যদি দক্ষিণে যান, সেখানে দেখবেন রামের পূজাও হচ্ছে, হনুমানের পূজাও হচ্ছে। আবার বোম্বের দিকে যাবেন, সেখানে গণেশকেই বেশি করে পূজা করা হয়, বা গণেশের পূজাটা জাতীয় উৎসব। উত্তর ভারতে যান, শিবের পূজা। মানে এক কথায় সমস্ত হিন্দুদের দেব দেবী নিয়ে সারা বাংলাদেশেই হয়। যেমনটি এক নবী হজরত মোহাম্মদ, উনার প্রতি সারা পৃথিবীর মুসলিমরা অবনত মস্তকে আল্লাহ এবং তার নবীর প্রতি বিশ্বাস রাখে। আবার হজরত আলীকে নবী মেনে, প্রায় নবীর মতোই মেনে ইরানিয়ানরা তাদের আরাধনা করে, তাদের উপাসনা করে। তাই বলে কি ইরানিয়ানরা মুসলিম না? মুসলিম তো শিয়া সুন্নি বিভক্তটা এইভাবেই হয়েছে। তাই বলে কি তারা মুসলিম না? বিতর্ক আছে, অনেক ধরনের বিতর্ক। হিন্দু ধর্মেরও অনেক মত পথ রয়েছে। যেমন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি যে দক্ষিণেশ্বর কালীবাড়ি, কলকাতা দক্ষিণেশ্বরের, সেখানে তা ওনার বক্তব্য কি, যত মত তত পথ। সেটা যেমন হিন্দুদের মাঝে আছে, বা তিনি আবার এটা অন্যরকম ভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে মুসলিম তারা ভিন্ন মত পোষণ করে, তারা মানুষগুলিও তো ভিন্ন। খ্রিস্টান আরেকটি গ্রুপ, আরেকটি সম্প্রদায়, তাদের ভিন্ন মত থাকতে পারে। বুদ্ধ তাদের ভিন্ন মত থাকতে পারে, জৈন তাদের ভিন্ন মত থাকতে পারে, শিখ তাদের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু বাংলাদেশে এই শিক্ষিত, এই গোলাম মৌলা রনির মতো শিক্ষিত লোকগুলি যদি ভুল ভাল তথ্য পরিবেশন করে, তাহলে ভাবতে হয় যে দেশটার দুরবস্থা বোধহয় এই সমস্ত কারণে। আপনারা দেখবেন আরেকটা কথা, কদিন আগে গোলাম মোল্লা রনি একটি দেশের প্রধানমন্ত্রী, সম্প্রতি আপনারা জানেন প্রধানমন্ত্রী হয়েছে নেপালে জেনজি আন্দোলনের পরে একেবারে তরুণ নেপালের সাবেক মেয়র বলেন্দ্র শাহ, তিনি হয়েছেন। গোলাম মোল্লা রনি তাকে বালেন্দ্র বলতে বলতে বালেন্দ্রর ব্যাখ্যাও তিনি দিলেন। রং, হুইচ ইজ ভেরি রং। বলেন্দ্র বল, শক্তি। তাকে যদি বাংলা আপনি করতে চান, বলেন্দ্র শাহকে বাংলা যদি আপনি করতে চান, তাহলে বলতে পারেন আপনি শক্তি শাহ। শক্তি, বলেন্দ্র বল, বল প্রয়োগ করা, শক্তি প্রয়োগ করা। কিন্তু তিনি সেটাকে বালেন্দ্র বালেন্দ্র বলে বলে গেলেন।
বালন্দ্র কেন, এটারও ব্যাখ্যা দিলেন তিনি, ভুল ব্যাখ্যা। এই হলো বাংলাদেশের অতি জনপ্রিয় এই যে ছিপছিপে মানুষটি, পণ্ডিতের মতো কথা বলে, তার নাম গোলাম মোল্লা রনি। এবং ভুল ভাল ব্যাখ্যা প্রতিদিন দিচ্ছে, প্রতিদিন তার বক্তব্যে, প্রতিদিন উনি লিখেও কলামও লেখেন। ও আমার পত্রিকাতে আমি নিজেও ওনার কলামগুলি উপসম্পাদকীয়তে ছাপিয়েছি, সেখানেও ভুল আছে, প্রচুর প্রচুর ভুল আছে। না বাংলা বলতে গিয়ে তিনি শুদ্ধ বলেন, শুদ্ধ বাংলা আমিও বলি না। রং ইনফরমেশন অন্তত দিব না, মিথ্যাচার অন্তত করব না। উনি চেষ্টা করে শুদ্ধ বাংলা বলে মানুষকে ভোলানোর জন্য ভুল তত্ত্ব দিয়ে তিনি পরিবেশন করেন। আওয়ামী লীগের আমলে ওনার ভূমিকাটা জানেন না কে ছিল? যাই হোক, আজকের বক্তব্য সেটা না। আজকের বক্তব্য গোলাম মোল্লার উনি কি বলো না বলো তাতে কিছু আসে যায় না। গোলাম মোল্লার উনি নিয়ে যদি বাংলাদেশের মানুষ মনে করে গোলাম মোল্লার উনি রাইট রাইট, ঠিক আছে, ফাইন। ভুল তত্ত্ব যদি মানুষ অ্যাকসেপ্ট করে করতে করতে পারে, এইরকম ভুলভাল তত্ত্ব আরো অনেক মহাপণ্ডিত বাংলাদেশে দেয়। আপনারা টেলিভিশনে বসবেন, নোট করে রাখবেন ওরা কি বলে, তারপরে ওই ইনফরমেশন গুলি পাবেন। আজকাল তো ইনফরমেশন পাইতে খুব কঠিন না, গুগল মামা আছে আমাদের, গুগল দা। গুগল দাকে বললেই তো সব বলে দেয়, গুগল দার কাজেই তো এটা। গুগল মামা কাজেই হলো, গুগল হলো আমাদের মামার বাড়ি। এই মামার বাড়িতে গেলে যেমন সব তথ্য পাওয়া যায়, এবং গুগলের বাড়িতে গেলে, এই মামার বাড়িতে গেলে সব পাওয়া যায়। সেখানে আমরা গুগল দাদার সঙ্গে দেখা হলে, জিজ্ঞেস করলে কথাগুলি বলে, সত্য কথাগুলি বলে। ওইখানে গুগল মামা কিন্তু আবার মিথ্যা কথা বলে না। এই হইল আমাদের দেশের মানে বাস্তবতা। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবাই গুজবের পিছনে, সবার এই মিথ্যাচার করতে হবে, মিথ্যা কথা বলতে হবে। আবার ধর্ম করতে কোনো অসুবিধা নেই, সারাক্ষণ মিথ্যাচার করে, সারাক্ষণ অধর্মের কাজ করে, তারা মিথ্যাচার করে, আবার ধর্মের কথাও বলছে। কি দেখেন না, ওই যে বললাম গোলাম মোল্লার উনি কি সুন্দর করে শুরুটা করে, মনে হয় যেন কোরআনে হাফেজ, একেবারে বায়তুল মোকাররম মসজিদের খতিব স্বয়ং আমাদের সামনে হাজির হয়েছেন। যাই হোক ভাই, এইগুলি আমাদের শুনতে হবে, আরো বেশি দিন শুনতে হবে। তো যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতেছিলাম, আজকে প্রসঙ্গটা কিন্তু এইটাই। আমি আমি গোলাম মোল্লা রনির টক, মানে উনি উনার যে ইউটিউব চ্যানেল সেটা হোক, উনার লেখা হোক, আমি তো বলছি উনার লেখাগুলি আমি আমার উপসম্পাদকীয়তে ছাপাই। আপনি বলতে পারেন যে এই ভুল লেখা, ভুল হয় অনেক কিছু, তো এরপরে আপনি ছাপান কেন? আপনি তো পত্রিকার সম্পাদক। এরপরেও কেন ছাপাই, সেটা হলো যে সমস্ত ইতিহাস বিকৃতির যে তত্ত্ব এই সমস্ত লোকগুলি করতে পারে, আর এর মাঝেও যে কিছু কিছু তত্ত্ব নতুন প্রজন্মকে জানার দরকার, সেটার জন্যই করা হয়। আজকাল তো সত্য কথা, নতুন ইতিহাস বিকৃতির কথা বলা হয়, কিন্তু আমাদের অতীত ইতিহাস, গৌরবের ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনার ইতিহাস কেউ বলে না। আমাদের বুদ্ধিজীবীদের ইতিহাস কেউ বলে না। আমাদের সাহিত্য সংস্কৃতির উপর মানে যে ইতিহাস, তা কেউ বলে। নতুন প্রজন্ম আজকাল সা মা দিয়ে অশ্লীল ভাষায় যে গালিগালাজ করে। 24-এর বিপ্লবে তো আমরা এইটাই পেয়েছি, কি সুন্দর গালিগালাজ হচ্ছে, মার যৌনাঙ্গ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। মানে এদের রাস্তায় আজকাল আর সেই স্লোগান শোনা যায় না। আজকাল যে স্লোগান মনে হয় যেন বেশ্যাবাড়ির বেশ্যার পতিতাদের চিৎকার। এটাই হলো আজকের দিনে আমাদের সংস্কৃতি। তো সেখানে গোলাম মোল্লা রনি হোক, আন্দাবিল রহমান পার্থই হোক, আর এই যে টাকলা ফুয়াদেই হোক, এই আরেকটা নতুন কি ব্যারিস্টার জানি ভাই, শাহরিয়ার কবির, লন্ডনে বেশ অনেকগুলি পরিবারকে পথে বসিয়ে দেশে এসেছে সে। লন্ডন ছিল যখন, কিসের পড়াশোনারা, তো ব্যারিস্টারি সার্টিফিকেট কিনে আনছে। এই ফুহাদ বলেন আর ব্যারিস্টার শাহরিয়ার বলেন, লন্ডনে বহু মানুষকে পথে বসিয়ে আসছে। আর ওই ওদের
ব্যক্তিগত চরিত্র তো না যাওয়াটাই বোধহয় ভালো মনে করি। আর যা আপনারা তো দেখেছেন, ফুয়াদ কি সুন্দর কথা বলে, ব্যারিস্টার এই টাকলা, আবার হোটেলে গিয়ে নারী নিয়েও ধরা খায়। তারা আবার আইসা আমাদেরকে জ্ঞান দেয়, সবক দেয়, ইতিহাস, ঐতিহ্য, নতুন স্বাধীনতা, এই সমস্ত কথাবার্তা বলে। এই হলো বাংলাদেশের বুদ্ধিজীবী তথাকথিত শিক্ষিত ব্যারিস্টারদের অপকর্মগুলি, সবগুলি বিদেশ থেকে আসছে। 2-4 বছর ওরা বিদেশ থাকছে, সেখানেও বাংলাদেশি কমিউনিটিতে ধান্দাবাজি করছে। নিউ ইয়র্কে আমাদের যে কমিউনিটি, আমরা 5 লক্ষ লোক বাংলাদেশে নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কের এরকম ফুয়াদ টুয়াদরা বহুত আছে, বহুত বাটপার আছে। এই যে আসিফ নজরুল বাটপারটা, তার কিছু লোকজন নিউ ইয়র্কে আছে, হাজার হাজার টাকা দেশ থেকে এই 18 মাসে চুরি করে আমেরিকা পাঠাইছে, আবার দেশে বসে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে। আচ্ছা কোন, যে ব্যক্তি ধান্দাবাজি করে ও আবার পোলাপানরে কি পড়াশোনা করাবে, সেটা বলুন। যাই হোক প্রিয় দর্শক, এই নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব। অনেক কথা, আজকে অনেক কথা বলছি। এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।